হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও আসলাম আমি হিমেল একটি সত্য ঘটনা নিয়ে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এই ঘটনাটি যার সাথে ঘটেছে সে হলো আমার এক ছোট ভাই। সে এসএসসি পরীক্ষা দিয়েছে 2024 সালে। পরীক্ষা দেওয়ার পরে সে এবং তার কয়েকজন বন্ধু মিলে তারা তাদের গ্রামের বাড়ি থেকে কয়েক কিলো দূরে ঘুরতে গিয়েছে। তারা ঘুরতে ঘুরতে রাত প্রায় 11টা বেজে গেছে। যখন তারা বাড়িতে ফিরে আসছিল তখন দেখে রাস্তার মধ্যে কোনো লোক নেই, সবাই প্রায় ঘুমিয়ে গেছে। তখন তার চারদিক ছিল খুবই অন্ধকার, ঝিঝি ডাকছিল চারদিকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে তারা সবাই একটি শ্মশান দেখতে পেল। শ্মশানে কেউ ছিল না, দেখতে ছিল প্রচুর ভয়ানক এবং মনে হচ্ছিল এখানে কিছু একটা আছে। তারা সবাই অনেক ভয় পাচ্ছিল, কিন্তু কেউ কাউকে বসতে দিল না। তারা একজন আরেকজনকে বলতে লাগলো, এই যে দেখ, ওখানে না মনে হয় এই মাত্র কাউকে পুড়িয়েছে। দেখে মনে হচ্ছে সবে মাত্র মানুষটাকে পুড়ে তারা ছাই ও কপালটাকে ওখানে সমাধি দিয়েছে, আবার ছাতাও টাঙিয়ে রেখেছে। কেউ এটা ভাঙতে পারবি? তারা একজনকে আরেকজন বলতে লাগলো, কার এত সাহস আছে দেখবো। তখন আমার ওই ছোট ভাইটি বলল, আমি ভাঙবো, দেখবি তোরা আমার কি সাহস। তারা বলল, হ্যাঁ ভাঙ দেখি। এদের মধ্যে একটি বন্ধু বলতে লাগলো, না রে ভাঙিস না, এই সমাধিটা ভাঙলে আমাদের কোনো ক্ষতি হয়ে যেতে পারে। এই বন্ধুর কথা সে শুনলো না, কিন্তু মনে মনে একটু ভয় লাগছে। সে শেষে শ্মশানের সমাধিটা ভেঙেই ফেলল। সমাধিটা ভেঙে ফেলতেই প্রচন্ড বেগে বাতাস বইতে লাগলো। আমার ছোট ভাইটি সহ তার বন্ধুরাও একটু ভয় পেতে লাগলো, কেননা জায়গাটা আগে যেমন ভয়ানক ছিল এখন যেন তার থেকেও আরো বেশি ভয়ানক হয়ে গেছে। তারা সবাই মিলে তাড়াতাড়ি করে ওই শ্মশান থেকে চলে আসলো। আসার পরে সবাই ওই সবার বাড়িতে চলে যায়, কারণ তাদের সবার বাড়ি ছিল প্রথম, আর আমার যে ছোট ভাইটি ছিল তার বাড়ি ছিল পিছনে। সবাই চলে যাওয়ার পর সে একা হয়ে গেল। সে একা একা হেঁটে যাচ্ছিল। তখন রাত প্রায় 12:30। সে এখন আরো বেশি ভয় পেতে লাগলো। তার মনে হচ্ছিল তার সাথে যেন কেউ হেঁটে যাচ্ছে, কিন্তু পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। সে ভয়ে ভয়ে হেঁটে যেতে লাগলো, আরো ভয়ানক জায়গায় যায়। সেখানে দূর দূরান্তে কোনো বাড়িঘর নেই, শুধু সেখানে আছে মাঠ আর মাঠ। ওই মাঠের মাঝখান দিয়ে রাস্তা। সে হঠাৎ ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দেখলো কে যেন মাঠের মাঝখানে কাজ করছে। সে ওই কাজ করতে থাকা লোকটিকে দেখে একটু সাহস পেল এবং ভয়কে দূর করে একটি দীর্ঘ শ্বাস ফেলে বলল, যাই হোক, কাউকে তো পাওয়া গেল। সে লোকটিকে ডেকে ডেকে লোকটির কাছে যেতে লাগলো। যখন ওই লোকটির কাছে গিয়ে ডাক দিল, ভাই কি করছেন আপনি? লোকটি এক ভয়ানক হাসি দিয়ে বাতাসের সাথে মিশে যায়। এটা দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ভয়ে হাঁটতে পারছে না, সে তাও ভয়ে ভয়ে যেতে লাগলো। আবার মাঠ থেকে রাস্তায় যাওয়ার পরে সে দেখতে পেল কে যেন একটি বট গাছে ঝুলে আছে। তার দিকে তাকিয়ে ভয়ানক ভাবে হাসতে লাগলো আর বলতে লাগলো, আরো ভাঙবি শ্মশানের সমাধি? আজকে তোকে আমি মেরে ফেলবো, মেরে আমি তোকে এখানেই সমাধি দিব। সে এইসব দেখে শুনে ভয়ে কিছু বলতে পারছে না। এসে হঠাৎ দেখতে পেল একটু দূরে কতগুলো ঘর বাড়ি আর একটি কবরস্থান। তো সে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তখন সে জানতো যে দুষ্ট জিনেরা কবরস্থানের মাটি সহ্য করতে পারে না। সে ভয়ে ভয়ে এক দৌড় দিয়ে সেই কবরস্থানে গিয়ে পড়ল। কবরস্থানে গিয়ে
পড়ার পরেই সেই গাছে ঝুলে থাকা জিনটি মিলিয়ে গেল এবং চতুর্দিকে কান্নার আওয়াজ হতে লাগলো। কবরস্থান থেকে সে কিছু মাটি নিয়ে মানুষের ঘরে ঢিল দিতে লাগলো। ঢিল দেওয়ার পরে 3-4 জন বাড়ি থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে সেই আমার ছোট ভাইটি রক্তমাখা শরীরে কবরস্থানের উপরে পড়ে আছে। পরে সবাই এসে তাকে বাড়িতে নিয়ে যায় এবং গোসল করিয়ে দেওয়ার পরে সে ভয়ে ঘুমিয়ে পড়ে। ঘুমানোর পরে তাকে স্বপ্ন দেখিয়ে বলে, তুই যদি ওই কবরস্থানে না যেতি তাহলে আমি তোকে ওখানেই মেরে ফেলতাম। পরে সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায় এবং সব তার মা বাবাকে খুলে বলে এবং পরে তার মা বাবা তাকে কবিরাজ দেখায়। কবিরাজ সবকিছু শুনে বলল, অনেক বড় ভুল করেছে আপনার ছেলে, এটার জন্য কি হয় কে জানে। তখন কবিরাজ সবকিছু দেখে কবিরাজ ওই ছেলেকে কিছু পানি পড়া দিল, তেল পড়া দিয়ে বলল, এসব নিয়ে চলে আসলেন। 2 দিন এসব নিয়ে তারা চলে আসলেন। 2 দিন ভালো গেল। ছেলেটা রাতে একাই থাকে, ওই দিনও একাই শুইল। শোয়ার আগে যখন জানালা লাগাবে তখন মনে হলো উঠোনে কেউ দাঁড়িয়ে আছে। ভাবলো ওদেরই বাড়ির হয়তো কেউ হবে। তখন ও বলল, কে দাঁড়িয়ে আছো? তখন যেটা দাঁড়িয়ে ছিল ওটা ওর দিকে তাকালো। ও দেখলো সবাই সাধারণত চোখ লাল দেখে, কিন্তু সে দেখলো চোখগুলো পুরো নীল হয়ে আছে। তার দিকে এমন ভাবে তাকালো যেন সে কোনো বড় ভুল করেছে। এটার জন্য তার দিকে রাগিয়ে তাকিয়ে আছে। এটা দেখে খুব জোরে জানালা লাগিয়ে দিল এবং ভীষণ ভয় পেল। বাবা মাকে ডাক দিল না। সূরা কালাম পড়ে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আসে না। বারবার ওই চোখগুলো ভেসে ওঠে, নীল নীল চোখ। এসব ভাবতে ভাবতে রাত 2:25। তখন হঠাৎ ওর মনে হলো তার খাটের নিচে কিছু একটা নড়াচড়া করছে। ও ভাবলো বিড়াল হবে হয়তো, এটা ভেবে শুয়ে আছে। কিন্তু না, শব্দটা কেমন জানি লাগছে। মনে হচ্ছে কিছু এমন যে যদি হাড্ডি চিবিয়ে খেলে যেমন শব্দটা, ঠিক তেমন। একটু বিরক্ত হয়ে মোবাইলের লাইটটা জ্বালিয়ে খাটের নিচে দৌড়ালো। আর যা দেখলো, সে দেখলো একটা তুড়তুড়ে বড় লোক একটা ছোট বাচ্চাকে চিবিয়ে খাচ্ছে। ও যখন লাইট ধরলো তখন এটা দেখলো এবং ওই বড় লোকটা ওকে বলল, খাবি? মানুষের মাংস খাবি? বলেই হাসতে লাগলো। ও এটা দেখে এমন ভয় পেল, আজ আমার শেষ দিন এই বলে এমন জোরে চেঁচিয়ে উঠলো। বাড়ির সবাই চলে আসলো। ওর বাবা মা এসে বলল, কি হয়েছে? তখন ও বলল, আমার খাটের নিচে কেউ মানুষ খাচ্ছে। এটা শুনে সবাই বলল, কি বলে? ও সবাই ঘরে গিয়ে কিছু পেল না। তখন সবাই চলে গেল। ওর বাবা মা ওকে সাথে নিয়ে শুয়ে দিল, তাও ছেলে ঘুমাচ্ছে না। ওর মনে হচ্ছে কেউ ওর মাথার মধ্যে ফু দে, মাথায় হাত বুলিয়ে দে। ও ওর মাকে জড়িয়ে ধরে ঘুমানোর চেষ্টা করলো এবং কিছুক্ষণ পর ও ঘুমিয়ে গেল। ও সকালে ঘুম থেকে উঠলো এবং ওর মা দেখলো ওর মুখে কিছু খামচির দাগ। ওর মা কিছু বলল না। তার বাবাকে গিয়ে বলল, ছেলেকে ভালো হুজুর বা কবিরাজ দেখাতে হবে। তখন ওর বাবা বলল, কেন, কি হয়েছে? তখন ওর মা বলল, ছেলের মুখে কেমন জানি খামচির দাগ, আর ছেলে দিন দিন কেমন জানি শুকিয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না।
তখন ওর বাবা বলল, সামনের শুক্রবারে আমাদের মসজিদে এক বড় হুজুর আসবে, ওই দিন ওকে ওখানে নিয়ে দেখাবো। তখন ওর মা বলল, ঠিক আছে। ওই ছেলেকে কিছু দিলে খায় না, চুপচাপ সারাদিন বসে থাকে। শরীর আস্তে আস্তে শুকিয়ে খাট হয়ে যাচ্ছে। পরের দিন রাতের ঘটনা। ও বলল, মা আমি একাই ঘুমাবো। ওর মা বলল, না, একা ঘুমাতে পারবি না, তাহলে আবার ভয় পাবি। তখন ও বলল, না মা, আমি ঘুমাতে পারবো, কোনো সমস্যা হবে না। তখন ও ওর রুমে চলে গেল। আজ যখন জানালা দরজা লাগানোর সময়, ও বাহিরে তাকিয়ে দেখলো যে না, আজ কিচ্ছু দেখা যাচ্ছে না। আজ সে লাইট জ্বালিয়ে ঘুমালো। ও গভীর ঘুমে চলে গেল। হঠাৎ ও বুঝতে পারলো ওর মাথায় কেউ হাত বোলাচ্ছে, খুব ঠান্ডা হাত। ওর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। ও তাকিয়ে দেখলো ওর মা মাথায় হাত বোলাচ্ছে। ও চোখ মেলে বলল, মা তুমি এত রাতে? ওর মা কোনো কথা বলল না। তখন ও আবার বলল, মা তুমি এত রাতে মাথায় হাত বোলাচ্ছ কেন? তখন ওর হঠাৎ মনে হলো ও তো দরজা জানালা লাগিয়ে ঘুমিয়েছিল, তাহলে ওর মা কি করে রুমে ঢুকলো? তখনই ও অনুভব করতে পারলো ওর নাকে কেমন জানি একটা পুরা গন্ধ লাগছে। ও তখন তার মায়ের দিকে আবার তাকালো এবং যা দেখলো তা দেখার জন্য সে একটু প্রস্তুত ছিল না। সে দেখলো এমন একটা চেহারা, মনে হচ্ছে আগুনে পোড়ালে যেমন ঝলসে যায় ঠিক তেমন ওর দিকে তাকিয়ে আছে। এটা দেখে চিৎকার দিতে চেষ্টা করত, কিন্তু ওর গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না। তখন ও দেখলো লাইটটা বন্ধ হয়ে গেছে, আর সারা ঘর জুড়ে একটা আওয়াজ, কটকট কটকট শব্দ হতে লাগলো। আর কেউ যেন বলতে লাগলো, তুই এটা কেন করলি? এটার ফল তোকে ভুগতে হবে। তখন ও বুঝতে পারলো ওর পায়ে কেউ হাত দিল এবং এমন জোরে খামচি দিল, মনে হচ্ছে ওর পায়ের সব গোস্ত নিয়ে গেল। তখনই ও জ্ঞান হারালো। সকালে ও দেখলো ও হসপিটালে, ও তার মা, ও এবং তার পায়ে ব্যান্ডেজ। তখন ও বলল, কি হয়েছে আমার? তখন ওর মা বলল, তুই বল তোর কি হয়েছে? তখন ও সব খুলে বলল। তারপর ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হলো। আর ওই দিন ওই হুজুর আসলো এবং তাকে ওই হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। হুজুরকে সব ঘটনা বলা হলো। হুজুর সব কিছু শুনে বলল, বাবা তুমি কাজটা ভালো করোনি। তখন হুজুর পানি তেল পড়া দিয়ে বলল, যাও। আর ওর বাবাকে বলল, আপনি একটু বসুন। হুজুর ওর বাবাকে বলল, আপনার ছেলে যে কাজটা করলো এটার জন্য আপনাকে ওই শ্মশানে একটা পাঁঠা বলি দিতে হবে। তখন ওর বাবা বলল, ঠিক আছে হুজুর, যেদিন বলবেন আপনি আমি ওই দিন দিয়ে দেব। তখন হুজুরের কথা মতো হুজুর যেদিন বলেছিল ওই দিন ওর বাবা একটা পাঁঠা ওইখানে নিয়ে বলি দিয়ে দিল এবং ছেলে আস্তে আস্তে সুস্থ হয়ে গেল। এটাই ছিল আমাদের ঘটনা। কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধুরা, চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায়। এটা হচ্ছে দুই লাশের কাহিনী। রাত গভীর হতে না হতেই শহরের পুরনো কবরস্থানে অদ্ভুত এক গুঞ্জন শোনা গেল। কেউ হয়তো ভুল করেও
কবরস্থানে পা বাড়ায় না, বিশেষ করে মধ্যরাতে। সেখানকার নীরবতা যেন কানে তালা লাগিয়ে দেয়। কিন্তু আজ রাতে কবরস্থানে পুরনো লোহার গেটটা যেন কারো বারে কেঁপে উঠল। কে এসেছিল সেখানে, আর কেনই বা এমন রাতের অন্ধকারে? ঘটনাটি শুরু হয়েছিল দুটি মৃতদেহ থেকে। শহরের প্রান্তে একটি পরিত্যক্ত বাড়ি, সেই বাড়ির পাশেই ছোট একটি বাঁশঝাড়ের পেছনে লুকিয়ে থাকা কবরস্থান। 2 দিন আগে পুলিশ সেখানে দুটি লাশ খুঁজে পেয়েছিল। আশ্চর্যের বিষয় হলো, লাশ দুটোর চেহারা দেখে মনে হয়েছিল তারা যেন দীর্ঘদিন আগে মারা গিয়েছে, কিন্তু শরীরে কোনো পচন ধরেনি। ডিটেকটিভ আরিফ, যার বয়স প্রায় 40-এর কোটায়, কেসটা হাতে পেয়ে বুঝেছিলেন এটি কোনো সাধারণ হত্যাকাণ্ড নয়। তবে তার চেয়েও বড় প্রশ্ন ছিল, এই লাশ দুটোর পরিচয় কি? তাদের মৃত্যু হলো কিভাবে? ডিটেকটিভ আরিফ যখন কবরস্থানে পৌঁছালেন, তখন মাটি ভেজা ছিল, এমনভাবে দাগ পড়েছিল যেন কেউ মাত্রই লুকিয়ে রেখে গেছে। মাটির গন্ধের সঙ্গে মিশেছিল এক অদ্ভুত ঠান্ডা বাতাস। লাশ দুটির পরিচয় উদ্ঘাটনে পুলিশ স্থানীয় জনগণকে জিজ্ঞাসাবাদ করছিল। তখনই একজন বৃদ্ধ লোক এসে বলল, এই জায়গাটা অভিশপ্ত। 50 বছর আগে এক দম্পতির রহস্যজনকভাবে মৃত্যু হয়েছিল এই কবরস্থানের পাশেই। কবর দেওয়া হয়েছিল এখানেই, তবে আজও কেউ জানে না তাদের মৃত্যুর আসল কারণ। আরিফের কৌতূহল বাড়ল। পুরনো রেকর্ড বের করে তিনি দেখলেন, সত্যি এমন একটি ঘটনা ঘটেছিল। ওই দম্পতির নাম ছিল আনোয়ার আর সুমি। তাদের মৃত্যুর পর থেকেই নাকি এই জায়গা অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করেছিল। আপনার কি ঘটতে শুরু করেছিল? ডিটেকটিভ আরিফ গভীর রাতে অফিসে বসে কেস ফাইলের উপর চোখ বোলাচ্ছিলেন। আনোয়ার ও সুমির মৃত্যুর রেকর্ড একটি বিষয়ে তার নজর কাড়ল। মৃত্যুর দিন দুজনের শরীরে একই ধরনের ক্ষত চিহ্ন ছিল, যা কোনো ধারালো অস্ত্র দ্বারা হয়নি। অথচ মৃত্যুর কারণ হিসেবে নথিতে লেখা আছে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়া। এরপরেই আরিফ একটি নতুন সূত্রের সন্ধান পেল। একটি পুরনো খবরের কাগজে উল্লেখ ছিল, আনোয়ার এবং সুমির মৃত্যুর আগের রাতে তারা শহরের উত্তর প্রান্তে এক রহস্যময় অনুষ্ঠান থেকে ফিরছিলেন। অনুষ্ঠানটি ছিল কালা জাদুর এক গোপন আখড়া। আরিফের মনে হলো ওই ঘটনাটি কোনো সাধারণ হত্যা বা দুর্ঘটনা নয়। তিনি দ্রুত তার সহকারী রাকিবকে ডেকে পাঠালেন এবং বললেন, তুমি কি কখনো কালা জাদুর আখড়ার কথা শুনেছ? রাকিব হতবাক হয়ে বলল, স্যার, এই শহরে এমন কিছু সত্যি আছে বলে শুনেছি, কিন্তু কেউ সাহস করে সেখানে যায় না। ওখানকার মানুষ বলে সেই জায়গা অভিশপ্ত। রাত গভীর হয়ে এলে আরিফ আর রাকিব ঠিক করলেন কালো জাদুর সেই আখড়ায় গিয়ে কিছু খোঁজ নেওয়া দরকার। তারা গন্তব্যের দিকে রওনা দিলেন। পুরো জায়গাটি ছিল ঘন গাছপালা ঢাকা, আর সেখানে পৌঁছানোর পর যেন চারদিকে নীরবতার ভার আরো বেশি চাপল। একটি পুরা ঘরের ভেতরে ঢুকলো তারা। দেখতে পেলেন বেশ কিছু অদ্ভুত জিনিস, পুরনো মোমবাতি, কালো কাপড়ে মোড়ানো কিছু বই এবং একটি বড় আয়না, যার সামনে কিছু খোদাই করে লেখা ছিল। রাকিবের গায়ে কাঁটা দিয়ে উঠল। রাকিব বলল, স্যার, এই আয়নাটার সামনে কিছু একটা হয়েছে, এটা আমি নিশ্চিত। ঠিক তখনই তার পিছনে একটি শব্দ শুনতে পেল। কোনো মানুষের পায়ের আওয়াজ নয়, বরং মাটিতে টানার মতো কিছু। আতঙ্কে পিস্তল হাতে নিয়ে আরিফ ঘুরে দাঁড়ালেন, কিন্তু যা দেখলেন তাতে তার শরীরে রক্ত জমে গেল। একটি ছায়ামূর্তি, যা এক সময় হয়তো মানুষ ছিল,
ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল, আর সেই ছায়া থেকে ভেসে এলো দুজনের কণ্ঠস্বর। আমাদের মুক্তি দাও, আমাদের হত্যার রহস্য উদ্ঘাটন করো। আরিফের মাথা ঝিমঝিম ধরে গেল। তার মুখ দিয়ে শুধু বের হলো, তোমরা কে? তখন ওই ছায়া মূর্তি থেকে আওয়াজ এলো, আমরা আনোয়ার আর শমী। ডিটেকটিভ আরিফ আর রাকিব হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ছায়া মূর্তিটি ধীরে ধীরে আরো পরিষ্কার হতে শুরু করলো। আনোয়ার আর শমীর অবয়ব তাদের চোখের সামনে ফুটে উঠল। তবে তারা পুরোপুরি মানুষ নয়, যেন আদাভৌতিক অস্তিত্ব। আনোয়ারের করুণ গলা শোনা গেল, আমাদের এই অবস্থার জন্য দায়ী একজন, তার নাম শওকত। আমরা যেদিন মরে যাই সেদিন রাতেও সে ছিল এই আখড়ায়, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমাদের মৃত্যুকে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়। তার সত্যি রূপ সবার সামনে আনা। আরিফের মনে সন্দেহ জাগলো। তিনি দ্রুত জিজ্ঞেস করলেন, কিন্তু তোমাদের কিভাবে হত্যা করা হয়েছিল, আর শওকত কোথায়? শমী কথা বলল এবার। তার কণ্ঠ ছিল শীতল ও ভারী। আমাদের বিষ খাইয়ে হত্যা করা হয়েছিল, কিন্তু ওই বিষ শরীরে ঢুকে আমাদের শুধু মারে না, আত্মাটাও আটকে রাখে। শওকত আমাদের সেই অভিশপ্ত আখড়ার নিয়ম মেনে বলি দিয়েছিল, যেন তার খালা জাদু আরো শক্তিশালী হয়ে ওঠে। আর আজও সেই এই আখড়ায় আসে। আমি আরিফকে ফিসফিস করে বললাম, স্যার এরা কি বলছে? শওকত কি এখনো জীবিত? আনোয়ার বলল, হ্যাঁ, সে বেঁচে আছে, এই শহরে খুব কাছেই, তার বাড়ি আখড়ার ঠিক উত্তরে। শওকত দাঁড়িয়েছিল, তার চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি, যা রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। আরিফ দ্রুত তার পিস্তল তুলল। আমাদের জানা আছে তুমি কে, এই কেসের মূল অভিযুক্ত তুমি। আনোয়ার আর শমীর হত্যাকাণ্ডের রহস্য তোমার হাতেই বাঁধা। এবার শান্তিপূর্ণভাবে আমাদের সঙ্গে চলো। শওকত হেসে উঠল। তার হাসিতে ছিল বিদ্রুপ আর হিংস্রতার মিশেল। তোমরা কিছুই জানো না, আমি যা করি সেটা শুধু আমার ক্ষমতার জন্য। মানুষের জীবন আর মৃত্যু আমার হাতের খেলনা। এরপর শওকতের কণ্ঠ হঠাৎ ভারী হয়ে গেল। সে হাত তুলে কিছু অদ্ভুত শব্দ উচ্চারণ করলো, আর সেই মুহূর্তে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। মেঝের প্রতীকগুলো যেন জীবন্ত হয়ে উঠল। আরিফ আর রাকিব আতঙ্কিত হয়ে পেছনে সরে গেল। ঘরের মাঝখানে কালো দুয়ারে একটি ঘূর্ণি তৈরি হলো, যার মধ্যে থেকে মানুষের আর্তনাদ ভেসে আসছিল। শওকত বলল, এখান থেকে কেউ জীবিত বেরোতে পারবে না। আমার শক্তি দিয়ে আমি তোমাদেরকে আমার দাস বানাবো। রাকিবের গলা শুকিয়ে বলল, স্যার এই লোকটা তো পাগল, কি করব? আরিফ দৃঢ় কণ্ঠে বলল, আমরা এখানে ওর শক্তি থামাতেই এসেছি। যতই শক্তিশালী হোক, ওকে থামাতেই হবে। ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটল। ঘরের ভেতর বাতাস ঘুরপাক খেতে শুরু করলো। শওকতের মুখে আতঙ্ক ফুটে উঠল। দোয়ার গর্ণি থেকে দুইটি পরিচিত ছায়ামূর্তি বেরিয়ে এলো, আনোয়ার আর শমী। তাদের চোখে ছিল শীতল প্রতিশোধের আগুন। শমী চিৎকার করে বলল, তুমি আমাদের আত্মা বন্দী করেছিলে, আজ আমরা মুক্ত হব আর তোমার বিচার করব। আনোয়ার এগিয়ে এসে শওকতের দিকে হাত বাড়ালো। শওকত কিছু বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। দোয়ায় ঘূর্ণি তাকে ঘিরে ধরল। মুহূর্তেই সে অদৃশ্য হয়ে গেল। ঘরের প্রতীকগুলো নিভে গেল। বাতাস শান্ত হলো। শওকতকে আর কখনো দেখা গেল না। তার বাড়ির ভিতরে যেসব কালো জাদুর প্রমাণ ছিল সেগুলো পুলিশের কাছে পেশ করা হলো। আনোয়ার আর শমীর আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। তাদের মুখে শান্তির হাসি ছিল। আরিফ এবং রাকিব জানতো তারা শুধু একটি কেস সমাধান করেনি, তারা এমন একটি অশুভ শক্তিকে থামিয়েছে যা আরো অনেক ক্ষতি করতে পারত। কবরস্থানে ফিরে গিয়ে তারা আনোয়ার ও শমীর কবরের সামনে দাঁড়ালো। আরিফ নিচু গলায় বলল, তোমাদের আত্মা এবার শান্তি পাক, তোমাদের জন্য ন্যায় বিচার হয়েছে। হালকা বাতাসে যেন দুই আত্মার ফিসফিসানি ভেসে এলো। ধন্যবাদ। ঘটনা এখানেই শেষ।